ঠিক আছে। আহ তো সবাই 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 আরেকবার সালাম জানবো, আসসালামু আলাইকুম। এবং তোমাদের সালামও গ্রহণ করলাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা যে অধ্যায়টা পড়তে যাচ্ছি সেটা আমাদের অনেক দিনের একটা কাঙ্ক্ষিত অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এবং এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখা যাচ্ছে আমাদের কোষ অথবা হচ্ছে আমাদের দেহের গাঠনিক যে একক, সেই গাঠনিক একককে বুঝতে আমাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে এই অধ্যায়টার। অর্থাৎ এই অধ্যায়টার উপরেই বেস করে আমরা আমাদের কোষ অথবা হচ্ছে কোষের যাবতীয় পরিচয় জানতে পারি। তো আমরা শুরু করি। সবার প্রথমেই হচ্ছে একটু জানতে হবে আমাদের জীবকোষ কি। তো পরীক্ষার হলে তোমার সামনে প্রশ্ন আসবে যে জীবকোষ বা হচ্ছে আমাদের এই সেল জিনিসটা কি, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে। তো এখন যদি হচ্ছে পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে সেল কি, তো তখন কিন্তু আমাদের অনেক ধরনের, কেন জয়েন হতে পারছো না? আচ্ছা। সো তখন আমাদের অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসে যে কি লিখবো, কি লিখলে হচ্ছে আমাদের পরীক্ষায় ভালো নম্বর পাবো। সো এটার জন্য দেখো, এখানে আমি তোমাদের তিনটা বলা যেতে পারে টার্ম দিয়ে রেখেছি। হ্যাঁ, তিনটা হচ্ছে কি টার্ম বা হচ্ছে তিনটা বলা যেতে পারে শব্দ দিয়ে রেখেছি। দেখো, সবার প্রথমে কি বলেছি? একক। সবার প্রথমে কি? একক। এরপরে দেখো কি বলেছি? আবরণী। এরপরে কি বলেছি? স্বকীয়তা। তার মানে এই তিনটা জিনিস জাস্ট তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার হলে লেখার জন্য। তাহলে জীবকোষ কি, এটার উত্তর লেখার জন্য আমাদের টোটাল তিনটা শব্দ মনে রাখতে হবে। এখন থেকে আমি তোমাদের যদি পড়াই, আগে আমি প্রত্যেক সময় যতদিনই পড়াই না কেন, আমি তোমাদেরকে এভাবে কিওয়ার্ড ইউজ করে মনে রাখার চেষ্টা করাবো। এবং হচ্ছে কিওয়ার্ড যত তুমি ভালো পারবে, তত ভালো তুমি হচ্ছে পরীক্ষার হলে লিখতে পারবে। তাহলে তিনটা কিওয়ার্ড কি কি, সবাই আমার সাথে বলো। প্রথমেই হচ্ছে একক, তারপরে হচ্ছে আবরণী। এক নম্বরে হচ্ছে একক, দুই নম্বরে হচ্ছে আবরণী, এবং তিন নম্বরে হচ্ছে আমাদের স্বকীয়তা। সো এই তিনটা জিনিস মিলে আমাদের কি তৈরি হচ্ছে? আমাদের জীবকোষ তৈরি হচ্ছে। সো এখন আমরা যদি বলি একক দ্বারা কি বোঝানো হচ্ছে, একক দ্বারা মনে রাখবা জীবদেহের গঠন এবং জীবজ কার্যকলাপের গাঠনিক একক হচ্ছে আমাদের এই কোষ। তাহলে আমাদের একটা জীব, এই জীবদেহের যে গঠন, তার যে গাঠনিক আকৃতি, সেই গাঠনিক আকৃতির সম্পূর্ণটাই আমাদের তৈরি হয় এই জীবকোষ দ্বারা। এবং আমার একজন মানে একটা জীবের মধ্যে যাবতীয় যা কিছুই ঘটে না কেন, অর্থাৎ তার জীবজ যা কিছুই ক্রিয়াকলাপ আছে না কেন, সবকিছুই হয় কার মাধ্যমে? সবকিছুই ঘটে হচ্ছে আমাদের জীবকোষের মাধ্যমে। এ কারণে দেখো বলা হয়েছে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের গাঠনিক একক। এখন এই কথাটা কি? জীবজ মনে রাখবা। জীবজ কথাটা তখনই বলা হবে যখন সেখানে কোনো জীবের কথা বোঝানো হবে। ঠিক আছে, জীবের কথা বোঝালেই সেখানে জীবজ কথা ইউজ হবে। এবং ক্রিয়াকলাপ মানে হচ্ছে আমাদের দেহে যাবতীয় যত ধরনের কার্যক্রম ঘটে, ধরো শ্বসন, তারপরে হচ্ছে আমাদের এই যে পরিপাক, তারপরে আমাদের রেচন, যা কিছুই হোক না কেন সবকিছুই কি এই কোষের কার্যক্রমের এই একটা ফল। ওকে। আচ্ছা, এরপর দেখো আবরণী। তাদের একটা আবরণী আছে যেটাকে বলা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা সুরক্ষিত। তার মানে কোষ প্রথমত হচ্ছে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একক। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা কোষই একটা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। এখন তোমরা অনেকেই হচ্ছে বৈষম্য ভেদ্য কথাটা বোঝো না। ধরো তুমি হচ্ছে তোমার যে স্কুল আছে, হ্যাঁ, তোমার স্কুলে হচ্ছে নিশ্চয়ই একটা ব্যারিয়ার আছে। তোমার স্কুলে কি আছে? একটা ব্যারিয়ার আছে। ব্যারিয়ার মানে কি? যে তোমার যেই লোকটা তোমাকে এখানে করে কি বলে, যে হচ্ছে তোমার দারোয়ান সাহেব, উনি কিন্তু তোমাকে কখন ঢুকতে দিবে? যখন একমাত্র তুমি আইডি কার্ড নিয়ে আসবে। এখন ধরো তোমার বয়সে আরেকটা ছেলে তোমার ওখানে গিয়ে পৌঁছালো বা হচ্ছে তোমার স্কুলের সামনে গিয়ে বললো যে আমাকে ঢুকতে দেন, কিন্তু তাকে ঢুকতে দিচ্ছে না। কেন? কেন এই বৈষম্য করা হচ্ছে? কারণ ও তো স্কুলের স্টুডেন্ট না। এ কারণে। সো আমাদের এই কোষের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে। আমাদের কোষের ক্ষেত্রেও কি ঘটে? যে আমার একমাত্র কোষ যেগুলোকে গ্রহণ করতে চায় বা কোষ যেগুলোকে গ্রহণ করতে চাইবে, একমাত্র সেগুলোই কি, সেগুলোই হচ্ছে আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ পাবে। এ কারণে বলা হচ্ছে যে প্রত্যেকটা কোষ কি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা সুরক্ষিত। ওকে। ঠিক আছে, এরপরে আসো। আমরা যদি পরবর্তীতে চলে যাই, পরবর্তী হচ্ছে আমাদের স্বকীয়তা। স্বকীয়তার কথা কি? স্বকীয়তা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবকোষ অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। অর্থাৎ আমাদের কোষের যাবতীয় যারা আছে প্রত্যেকেই, মানে প্রত্যেকটা কোষই কিন্তু মানে কোনো প্রকার এক্সট্রা পুশ ছাড়া, তুমি তুমি কিন্তু হচ্ছে আজকে যে সন্ধ্যাবেলা তুমি কিন্তু হচ্ছে খাবার দাবার খেয়েছো অথবা হচ্ছে যা কিছু করার করেছো, কিন্তু তুমি কিন্তু আলাদা করে
কোষ প্রতিলিপন করার জন্য বা কোষ বৃদ্ধি করার জন্য স্পেসিফিক কিছু আলাদা করে দেওনি। তুমি জাস্ট কি করছো, তুমি খাবারটা খেয়েছো। কিন্তু আমার এই কোষ যে কাজটা করতে পারে সেটা হচ্ছে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই, অর্থাৎ অন্য কারো সহযোগিতা ব্যতীতই নিজের প্রতিরূপ বা নিজের ক্লোন করতে সক্ষম, বা হচ্ছে নিজের এই যে ডাবল তৈরি করে ফেলতে ফেলছে। দেখছো যে একটা আমাদের কোষ কি প্রতিরূপ হয়ে বা হচ্ছে বিভাজন হয়ে নতুন দুইটা কোষে পরিণত হয়েছে। এবং এই কোষ বিভাজনের ফলে কিন্তু হচ্ছে আমাদের কি হয়, আমাদের প্রত্যেকটা জীবকোষ বা হচ্ছে জীবের বৃদ্ধি হয়। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের জীবকোষের একদম সুসংগঠিত একটা সংজ্ঞা, যে জীবকোষ হচ্ছে বা জীবকোষ কি, জীবকোষ হচ্ছে জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের গাঠনিক একক। এটি একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা সুরক্ষিত, এবং আমাদের প্রত্যেকটা কোষ অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। বা যে আমাদের কি বলে, জীবকোষ হচ্ছে এমন কিছু যা হচ্ছে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। তাহলে মূল কথা কি, কোষ কেবল একটি জড় কাঠামো নয়, কোষ কি কেবল একটি জড় কাঠামো নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ, ক্ষুদ্রাকার এবং সচল জৈব কারখানা। কেন জৈব কারখানা বলা হচ্ছে, কারণ এখানে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন হচ্ছে, বিভিন্ন ধরনের কি কার্যক্রম সম্পন্ন হচ্ছে এই কারণে। ঠিক আছে, ওকে, তাহলে জীবকোষ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। একটু জি একটু স্যার। জি স্যার। স্যার একটু যে শোনো। কাকে বলে আসলে কিভাবে সাজিয়ে লিখবো? এই যে আমি তোমাকে সাজায় বললাম যে প্রত্যেকটা জীবকোষ হচ্ছে, মানে জীবকোষ কি, জীবকোষ হচ্ছে জীবদেহের গঠন এবং জীবজ কার্যকলাপের গাঠনিক একক। এটি একটি বৈষম্যভেদ্য দ্বারা পরিবেষ্টিত, বা এটি একটি বৈষম্যভেদ্য দ্বারা সুরক্ষিত, যে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। তার মানে এখানে কি আসবে, এখানে জাস্ট লিখবা হচ্ছে এটি, এখানে আসবে হচ্ছে এটি, আর এখানে আসবে হচ্ছে যে। তাহলে এখন দেখো মিলিয়ে পড়ো, যে জীবকোষ কি, জীবদেহের গঠন ও জীবজ কার্যকলাপের গাঠনিক একক, এটি বৈষম্যভূত পর্দা থেকে সুরক্ষিত, যে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। এখন একটু আমার সাথে দেখো যে এইটা হচ্ছে আমাদের সেই কোষ, কোষের ছবি দেখতে পাচ্ছো। এইটা হচ্ছে সেই বৈষম্যভেদ্য পর্দা যেটা তুমি ছবিতে দেখতে পাচ্ছো, যেটা আসলে তুমি বইয়ের পাতায় কখনোই বুঝে উঠতে পারবা না, যেটা তুমি এখানে ছবির মাধ্যমে বুঝতে পারছো। যেটা হচ্ছে একটা লিপিড বাইলেয়ার, অর্থাৎ এটা হচ্ছে একটা ফসফোলিপিড বাইলেয়ার। এই মাথার যে গোল গোল জিনিসগুলো দেখতে পাচ্ছো এগুলোকে বলা হয় ফসফেট বা ফসফো। আর এই যে আমাদের কি বলে, কিছু জিনিস ঝুলে আছে বা হচ্ছে কিছু জিনিস এরকম করে আছে, এগুলোকে বলা হচ্ছে লিপিড স্তর, তার মানে ফসফোলিপিড হচ্ছে এগুলো। এবং এই যে আমাদের মানে কি কালার এটাকে বলবো, যে এই যে হালকা পিঙ্ক কালার দেখতে যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের সেই দারোয়ান মামার মতো, যারা হচ্ছে কোনো একটা বস্তুকে বা কোনো বাহিরের কোনো বস্তুকে আমার কোষের ভেতরে ঢোকাতে সাহায্য করে, এবং এ কারণে এটাকে বলা হয় পরিবাহক প্রোটিন। আর এখানে একমাত্র সেগুলোই ঢুকবে যেগুলো এভাবে নির্বাচিত থাকবে। আর এখানে দেখো যে একটা আমাদের কোষ কি, বা একটা নিউক্লিয়াস বা একটা কোষ কি হচ্ছে, প্রতিরূপ তৈরি করে একটা থেকে দুইটাতে পরিণত হচ্ছে, একটা থেকে দুইটাতে পরিণত হচ্ছে। ঠিক আছে, ওকে, এটা কি বইয়ের বইয়ের পাতায় তোমরা বুঝতে পারবা কখনো, বলো? নাকি হচ্ছে ছবি দেখে ভালো বুঝতে পারবা, কোনটা বেটার বলো? স্যার প্রশ্নটা কি ছিল? বললাম তোমরা কি এখান থেকে এই যে ছবি সহকারে দেখে শিখতে পারছো ভালো, নাকি হচ্ছে বইয়ের সাদা কালো লেখাই তোমার জন্য ভালো, কোনটা? স্যার দুটোটাই ভালো। বুঝি নাই। স্যার চিত্র থেকে হলে একটু সহজেই বোঝা যায়। রাইট, হ্যাঁ, এটাই জিজ্ঞেস করেছিলাম। ভেরি গুড। ওকে, এবার আসো আমরা হচ্ছে কোষের কিছু প্রকারভেদ আমরা আনবো। আমাদের হচ্ছে প্রকারভেদ বলতে কি বোঝায়, যে আমাদের একটা কোষ এবং আরেকটা কোষ, দুইটা টোটাল কোষ আছে। সো এই কোষ দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। সো এই কারণে তাদেরকে আমরা আলাদা করে ফেলেছি। যেমন আমি এবং তোমার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে করতে পারি, যে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ি, তুমি হচ্ছে স্কুলে পড়ো, আমি হচ্ছে তোমার থেকে বড়, তুমি আমার থেকে ছোট। আবার হচ্ছে আমি তোমাকে পড়াই, বা হচ্ছে আমি তোমার টিচার, তুমি আমার স্টুডেন্ট, এভাবে আমরা পার্থক্য করতে পারি। ঠিক একইভাবে আমরা আমাদের নিউক্লিয়াসের ভিত্তিতে কোষের কিছু প্রকারভেদ বের করেছি, এবং সেটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আদি, আর দুই নাম্বার হচ্ছে প্রকৃত। সো আদি এবং প্রকৃতর মধ্যে আমাদের যেই পার্থক্যগুলো আছে সেগুলো আমাদের পরীক্ষায় কমনলি চলে আসে। তো প্রথমেই দেখো আদি কোষ। আদি কোষ হচ্ছে প্রোক্যারিওটিক সেল। কথা হচ্ছে প্রোক্যারিওটিক মানে কি, মনে রাখবা, প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে কি
প্রো মানে হচ্ছে আদি, আদি মানে হচ্ছে পূর্বের। আর এই ক্যারিওটিক এটাকে যদি আমরা মানে সুন্দর করে লিখি তাহলে সেটা হয় ক্যারিয়ন। এবং তুমি আমার সাথে আগামী যতদিন পড়বা ততদিন মনে রাখবা, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস। যদি আমাদের নিউক্লিয়াসটা পুরনো হয় বা নিউক্লিয়াসটা আদি হয়, তখন সেটাকে বলা হচ্ছে আদিকোষ। এবং এই আদিকোষের বিশেষত্ব কি দেখো, যে আদিকোষ মানে কি, যে সেটা হচ্ছে খুব একটা বেশি গোছানো হবে না, খুব একটা বেশি পরিচিত হবে না, এরকমই তো। তো এখানেও কিন্তু দেখো সেম, সেই কথাটাই বলেছে যে আদিকোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ পর্দাবিহীন, অর্থাৎ এটার কোনো স্পেসিফিক রিজিয়ন নাই যে এটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে। এটা সুগঠিত নয়, এবং এদের যে নিউক্লিয় বস্তু থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার রেটিকুলাম অথবা হচ্ছে নিউক্লিওলাস, এই সব কিছুই কি সাইটোপ্লাজমে ছড়ানো, যেটা আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে খুব সুন্দরভাবে গোছানো থাকে। ঠিক আছে। আচ্ছা, এদের অঙ্গাণুর মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র আমাদের রাইবোজোম, আমাদের যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই ধরনের উন্নত মানের যে আমাদের অঙ্গাণু আছে, সেগুলো কি, সেগুলো অনুপস্থিত। এ কারণে বলা হয়েছে কি, যে শুধুমাত্র রাইবোজোম থাকে। এবং ক্রোমোজোম হিসেবে থাকে কি, ক্রোমোজোম বলতে শুধুমাত্র ডিএনএ দ্বারা গঠিত, অর্থাৎ ডিএনএটা পেঁচানো না। ডিএনএটা কি, পেঁচানো না। ডিএনএটা কেমন, ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। তোমরা খুব সুন্দর করে এটা মনে রাখবে যে আমাদের আদিকোষের ডিএনএ কেমন, আদিকোষের ডিএনএ হচ্ছে বৃত্তাকার, অর্থাৎ এটা শুধুমাত্র ডিএনএ দ্বারা গঠিত, এখানে স্পেসিফিক আলাদা করে অন্য কোনো পদার্থ থাকে না। এবং এটার উদাহরণ কি, নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল মানে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া মানে তো ব্যাকটেরিয়া। এবারে আসো প্রকৃত কোষ। প্রকৃত কোষ নিয়ে তোমাদেরকে সম্ভবত বলেছিলাম যে ক্যারিওটিক মানে তো নিউক্লিয়াস সম্পর্কিত। আর ইউ, ইউ মানে কি, তোমরা, তোমরা হচ্ছে কি গুড, গুড মানে কি ভালো। সো ইউ মানে হচ্ছে গুড বা ভালো। হ্যাঁ, ভালো মানে কি, ভালো মানে হচ্ছে সু। ঠিক আছে, বলা হয় না যে সুসন্তান। সো সুসন্তান এর মতোই হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা যখন সুগঠিত থাকবে, তখন সেটাকে বলা হবে প্রকৃত কোষ। এবং এইটাকে প্রকৃত কোষ বলার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত। ধরো তোমরা, তোমাদেরকে যদি হচ্ছে কেউ ফ্রি পড়ায়, বা হচ্ছে তোমাদেরকে যদি ইউটিউবে কেউ ফ্রি পড়ায়, তোমরা তো ইউটিউবেও হচ্ছে এরকম ক্লাস পেতে পারো, কিন্তু তোমরা ইউটিউবের থেকে এখানে বেশি তুমি ফোকাস কেন দিবে বলো তো? কারণ ইউটিউবে তোমাকে সুগঠিতভাবে তোমাকে বিচার করতে পারছে না বা তোমাকে এভালুয়েট করতে পারছে না। কিন্তু এখানে কিন্তু আমি তোমাকে এভালুয়েট করতে পারছি যে এই ছেলে বা হচ্ছে এই মেয়ে, তুমি হচ্ছে এটা পড়ছো কিনা, এটা তোমার হচ্ছে পড়া হয়েছে কিনা, পড়া তোমাকে নেওয়া, তারপরে হচ্ছে সেখান থেকে এক্সাম নেওয়া, তারপরে হচ্ছে সেখানে উত্তর দেওয়া, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমাকে আমি একটা গাইডলাইনের মধ্যে রাখতে পারছি, ঠিক না? সো এই গাইডলাইনের মধ্যে যেহেতু রাখতে পারছি, তার মানে কি, তুমি সুসংগঠিত আছো, সুগঠিত আছো। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমাদের নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা যখন এটা পরিবেষ্টিত হয়, ঠিক একইভাবে যখন এটা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা স্যার, পরিবেষ্টিত হয়। বলো। স্যার পরিবেষ্টিত কি? পরিবেষ্টিত মানে হচ্ছে আবদ্ধ। পরিবেষ্টিত মানে কি, আবদ্ধ। আবদ্ধ মানে কি, যে তোমার স্কুলের একটা বাউন্ডারি আছে না, বা তোমার বাসার যে বাউন্ডারি আছে না, সেই বাউন্ডারিটাই হচ্ছে পরিবেষ্টিত আর কি, মানে চারপাশ থেকে ঘেরা। ওকে। তাহলে নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত। এবং নিউক্লিয়ার ঝিল্লি মানে কি, আবরণ দ্বারা পরিবেষ্টিত। এই ঝিল্লি মানেই হচ্ছে মেমব্রেন, মেমব্রেন মানেই হচ্ছে আবরণী। ঠিক আছে, আবরণী মানে কি, ওই যে বাসার ব্যারিয়ারের মতোই এটাও হচ্ছে কি একটা আবরণী। আচ্ছা দেখো, এরপরে আসো অঙ্গাণু। এখানে রাইবোজোম সহ সকল ঝিল্লিযুক্ত অঙ্গাণু উপস্থিত। এটার ক্রোমোজোমের মধ্যে দেখো ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান দিয়ে গঠিত। এবং এখানে যেহেতু হিস্টোন প্রোটিন থাকে, এখানে যেহেতু হিস্টোন প্রোটিন থাকে, মনে রাখবা হিস্টোন প্রোটিনের কাজ হচ্ছে কোনো কিছুকে পেঁচানো। কোনো কিছুকে কি, পেঁচানো। পেঁচানো মানে কি, যে সেটাকে কুণ্ডলি পাকায়। কি করে? কুণ্ডলি পাকায়। কি পাকায় বলো? কুণ্ডলি পাকায়। সো কুণ্ডলি কেন পাকায়? কারণ কুণ্ডলি পাকানোর ফলেই আমরা আমাদের এই যে ডিএনএ বা ক্রোমোজোম, সেটাকে আমরা এভাবে দেখতে পাই। ঠিক আছে, অথবা ডিএনএ যেটা আছে সেটাকে আমরা এভাবে দেখতে পাই। এবং এটার উদাহরণ হচ্ছে আমাদের চেনা জানা অধিকাংশ জীবকোষ, অর্থাৎ উদ্ভিদ প্রাণী সবাই কি, সবারই বেশিরভাগই হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। ওকে, তাহলে আমরা দেখলাম আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এবং এই যে তুমি যদি একটু ছবিটার দিকে লক্ষ্য করো, যে এইটার মধ্যে দেখো যে স্পেসিফিক ভাবে আমাদের যে ক্রোমোজোম গুলো বা নিউক্লিয় বস্তুগুলো, সেটার কোনো আবরণী নাই। বাট এইখানে দেখো আমাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের বাইরে কি আছে, বাইরে খুব সুন্দর একটা নিউক্লিয়ার ঝিল্লি আছে। তারপরে হচ্ছে এখানে এই যে ঘন যে বস্তুটা, সেটাকে আমরা বলছি নিউক্লিয় লাস। তারপরে হচ্ছে এখানে যে থকথকে যে লিগ্নাই পদার্থ, সেটাকে আমরা বলছি নিউক্লিয় প্লাজম। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আমাদের থাকা ক্রোমাটিন জালিকা। সো অবশ্যই বুঝতে পারছো যে জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, দুইটার মধ্যে পার্থক্য নিরূপণ করা। এবং পরীক্ষা কিন্তু আসবে, তুমি যদি পরীক্ষায় ছবি আঁকতে পারো, তোমাকে টিচার 4 আউট অফ 4 বা 3 আউট অফ 3 দিতে
বাধ্য। ওকে, আচ্ছা, এবারে আসো আমরা যদি হচ্ছে কাজের ভিত্তিতে অর্থাৎ এরা কোন ধরনের কাজ করে এটার উপর ভিত্তি করে যদি প্রকৃত কোষকে সাজাই, তাহলে আমরা দুই ধরনের কোষ পাবো, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। মনে রাখবা, তোমার যে দেহটা তৈরি হয়েছে, এই দেহকোষ যে আছে, এই দেহকোষ আসলে আমরা পেয়েছি কার মাধ্যমে? আমাদের মাইটোসিস বিভাজনের মাধ্যমে। এবং আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মাইটোসিস বিভাজন সম্পর্কে অনেক তথ্য পড়ে ফেলেছি। তো এটাই বলেছে যে দেহকোষ, এই দেহকোষের ক্ষেত্রে বিশেষত্ব কি, যে এইটা আমাদের বহুকোষী জীবের দেহ গঠন এবং বৃদ্ধি করতে সাহায্য করে। ধরো তুমি যখন ক্লাস 2-তে ছিলা, তখন তুমি ধরো এতটুকু ছিলা, ক্লাস 4-এ তুমি আরেকটু বড় হয়েছো, এবার তুমি যখন ক্লাস ধরো 7-এ উঠছো, তখন আরেকটু বড় হয়েছো, এখন তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি কিন্তু আরো বড় হয়েছো। এবং আস্তে আস্তে করে একটা সময় পর্যন্ত তুমি বড় হতে থাকবে। এটা কোন কারণে হয়? আমাদের এই দেহকোষের বিভাজনের ফলে হয়, অর্থাৎ দেহকোষের মধ্যে থাকা ক্রোমোজোম গুলো বারংবার বিভাজনের ফলে একটা কি করে, একটা হচ্ছে আমাদের মানে বৃদ্ধি ঘটায় বা হচ্ছে আমাদের দেহ গঠন করে। এবং এই বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। এবং এর ফলাফল দেখো, কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ গঠন করে। কি গঠন করে? বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে। আহ এটা তো খুবই বিরক্তিকর। আচ্ছা দেখো, তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, এটাই হচ্ছে কি আমাদের দেহকোষের বৃদ্ধিজনিত ফলাফল। ঠিক আছে? ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ বলো, বলো, আমি শুনছি তোমার কথা। স্যার আপনি ক্লিয়ার নাকি আস্ক করছিলেন, ওইটার আনসার দিছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে আসো জনন কোষ। জনন কোষ কি? যে আমাদের পৃথিবীতে, আমরা ধরো পৃথিবীতে আসছি, আসার পরে আমরা আমাদের দেহকোষের বিভাজনের ফলে আমরা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়েছি, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু আমরা পৃথিবীতে আসলাম কিভাবে, বা আমাদের পরবর্তী প্রজন্ম আসবে কিভাবে, এইটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। অর্থাৎ যৌন প্রজনন এবং নতুন প্রজন্মের সূচনার জন্য আমাদের যেই কোষটা সাহায্য করে সেটাই হচ্ছে আমাদের জনন কোষ। এবং এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে, পুরুষের জননকোষ হচ্ছে শুক্রাণু, এবং নারীর জননকোষ হচ্ছে ডিম্বাণু। এবং এই জিনিসটাই দেখো যে যৌন প্রজনন এবং নতুন প্রজন্মের সূচনা ঘটাচ্ছে, এটার বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া। এবং এর ফলাফলটা কি দেখো, যে পুং এবং স্ত্রী জননকোষের মিলনে জাইগোট সৃষ্টি, যেটা নতুন জীবদেহ গঠন করে। এবং এটা সম্পর্কে আমরা যখন আমাদের 11তম অধ্যায়ে যাব, তখন আরো বিস্তারিত জানতে পারবো। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দেহকোষের কাজ কি, তোমার উত্তর হবে দেহকোষ আমাদের জীবের দেহের বৃদ্ধি ঘটায়, জীবের দেহের বৃদ্ধি ঘটায়, অথবা হচ্ছে জীবের দেহের দেহ সৃষ্টিতে আমাদের হচ্ছে এই দেহকোষ কাজে লাগে। আর তোমাকে যদি জিজ্ঞেস করি জনন কোষ কি কাজে লাগে, তুমি বলবা যে নতুন প্রজন্মের সূচনা করতে অথবা যৌন প্রজননের জন্য আমাদের এই জনন কোষ প্রয়োজন হয়। এবং আমাদের এই জনন কোষ হচ্ছে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু এবং নারীর ক্ষেত্রে কি, ডিম্বাণু। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? জি স্যার। ওকে, বাকিরাও একটু কথা বলো, তোমরা কথা না বললে তো আমি আসলে বুঝতে পারবো না। আচ্ছা, এবারে আসো আমরা হচ্ছে একটা প্রতিরক্ষামূলক প্রাচীর সম্পর্কে জানবো, যেটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষের বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে? এটা প্রাণী কোষে থাকে না, অর্থাৎ সবকিছু যে প্রাণী কোষে থাকবে এমন কোনো কথা নাই। তো এরকমই একটা জিনিস হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ প্রাচীর। তো উদ্ভিদ কোষ প্রাচীরের কাজ কি দেখো, যে এটা হচ্ছে একটা প্রতিরক্ষামূলক প্রাচীর। প্রতিরক্ষা মানে কি, যে তোমাকে হচ্ছে সে শিল্ড দিচ্ছে। ঠিক আছে? তুমি যখন যেমন করে তোমার বাসায় আছো, ঠিক আছে, তোমার বাসা কি তোমাকে একটা শিল্ড দিচ্ছে, ঠিক একইভাবে আমাদের উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, যে কোষ প্রাচীরটা তাকে হচ্ছে শিল্ড দেয়। তো দেখো, প্রথমেই আমাদের কি আসছে, প্রথমেই আসছে হচ্ছে আমাদের মধ্যপর্দা। অর্থাৎ আমাদের এই যে কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষের, এর যে প্রথম প্রাচীরটা, হ্যাঁ, প্রথম যে প্রাচীরটা সেটা হচ্ছে মধ্যপর্দা। তোমার কাছে মনে হতে পারে যে ভাই প্রথম পর্দা, প্রথম স্তর কিভাবে মধ্যপর্দা হয়, আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, তো প্রথম স্তর কি, প্রথম স্তর হচ্ছে মধ্যপর্দা। অর্থাৎ একটা কোষ এবং আরেকটা কোষের মধ্যে যে প্রধান ব্যারিয়ারটা থাকে সেটা হচ্ছে, মানে সেটার নাম হচ্ছে মধ্যপর্দা। ঠিক আছে? তো ধরো তুমি এবং তোমার বাসার পাশে যে তোমার নেইবার আছে বা হচ্ছে তোমার প্রতিবেশী আছে, সেখানে ধরো তোমার বয়সের একটা ছেলে আছে, হ্যাঁ। সো তুমি এবং হচ্ছে ও খেলাধুলা করতে চাও, ফুটবল খেলতে চাও, ক্রিকেট খেলতে চাও, কিন্তু তোমার বাবা মা বা হচ্ছে তার বাবা মা তোমাদেরকে একসাথে হতে দেয় না, বলে যে না, পড়াশোনা করো, পড়াশোনা করো। তোমাদের কাছে এটা একটা কি দুঃখজনক বিষয় না? সো এই একটা কোষ এবং আরেকটা কোষ, অর্থাৎ ওই ছেলেটা এবং তুমি, এদের দুজনের মধ্যকার যে বলা যেতে পারে ব্যারিয়ার বা হচ্ছে এদের মধ্যকার আসসালামু যে আলাইকুম স্যার। আটকে আছে, তিনি কে, তিনি হচ্ছেন এই মধ্যপর্দা। এবং তোমার ক্ষেত্রে যেমন হচ্ছে বাবা মা। কি বলছো? কেউ কিছু বলেছো আমাকে? আচ্ছা, দেখো, তো এটা স্যার হচ্ছে কি, এটা আসসালামু হচ্ছে, আলাইকুম। হ্যাঁ বলো।
স্যার আমি এতক্ষণ জয়েন হতে পারি না, আমাদের এখানে কেবল কারেন্ট আসলো। ও আচ্ছা, সমস্যা নেই, এটা রেকর্ড করা আছে, আমি রেকর্ডটা দিয়ে দিব। ওকে, দেখো, তাহলে মধ্যপর্দার কথা বলা হচ্ছে যে মধ্যপর্দা কি, এটা হচ্ছে আমাদের এই যে স্তরগুলো আছে সেগুলোর সংযোগস্থল রূপে কাজ করে, অর্থাৎ এইটা একটা কোষ এবং আরেকটা কোষের মধ্যবর্তী সংযোগস্থল হিসেবে কাজ করে। সো বাবা মা কিন্তু তোমাকে সবসময় বলে না যে এই যাস না, খেলিস না। সো যখন তারা হচ্ছে বলে যে আচ্ছা ঠিক আছে এখন বিকাল হয়েছে এখন খেলতে যা, সো তখন কিন্তু কি ব্যারিয়ারটা সরে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের কোষ প্রাচীরের মধ্যে এই মধ্যপর্দাটা মাঝে মাঝে হচ্ছে কিছু বৈষম্যভেদ্য পর্দা হিসেবে কাজ করে, অর্থাৎ সে মানে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র একটা কোষ থেকে আরেকটা কোষে যাওয়ার জন্য বা স্থানান্তরের জন্য কিছু সময়ের জন্য কি মাঝে মাঝে খুলে দেয়। আচ্ছা, তো মধ্যপর্দা এটা হচ্ছে স্তরগুলোর সংযোগস্থল। এরপরে ওই মধ্যপর্দার উপরে আমাদের এক স্তর বিশিষ্ট একটা প্রাথমিক প্রাচীর গঠিত হয়। তাহলে মধ্যপর্দা হচ্ছে আমাদের প্রথম স্তর, এরপরে কোন স্তর, 2 নম্বর স্তর হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর, দ্বিতীয় স্তরকে আমাদের প্রাথমিক প্রাচীর, এবং এটা কিন্তু এক স্তর বিশিষ্ট। এবং এই যে আমাদের প্রাথমিক প্রাচীর, এখানেই হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক জিনিস থাকে যেটা হচ্ছে আমাদের সেলুলোজ। সেটা কি? সেলুলোজ, অর্থাৎ এই সেই সেলুলোজ যেই সেলুলোজ দ্বারা আমাদের উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত থাকে। তাহলে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলতো? উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। মনে থাকবে, সেলুলোজ। আমার সাথে সবাই লিখে ফেলো যে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান, উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। লিখে ফেলছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন এই সেলুলোজের নিচেই তুমি আরেকটা কথা লিখবা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ায় আমাদের হচ্ছে কি বলে পেপটিডোগ্লাইকন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকন। সবাই লিখে ফেলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকন। যদি তোমাদের বইতে জাস্ট লেখা আছে প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দ্বারা তৈরি, তো প্রোটিন লিপিড পলিস্যাকারাইড দ্বারা তৈরি যে জিনিসটা সেটা কি বলা হয়? পেপটিডোগ্লাইকন। ঠিক আছে, সো পেপটিডোগ্লাইকেন লিখে ফেলো এটা সবাই। কি সেলুলোজের নাম? সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজ কি? উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান। এবারে তুমি লিখবা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এর প্রধান উপাদান, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। সো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন। ওকে, জি স্যার। ওকে, এরপরে লেখো ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন। ঠিক আছে, আমাদের ছত্রাক চিনি আমরা, ব্যাঙের ছাতা। তো সেই ব্যাঙের ছাতার কোষ প্রাচীর হচ্ছে কি? কাইটিন। ব্যাঙের স্যার ছাতার কি কোষ প্রাচীর কি? বলছিলাম একটু আবার বলেন। জি, আবার একটু বলো, আমি কারেন্ট তোমাকে। চলে গেছিল স্যার। স্যার কারেন্ট চলে গেছিল, নেট চালু করতে একটু সময় লাগছে, কি বলছিলেন একটু আবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে আমাদের আহ, কি বলে এটাকে, স্যার আমাদের, সেলুলোজ থেকে বলতেছিলেন। আচ্ছা সেলুলোজের কথা তুমি শোনো নাই, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সহজ করে দিচ্ছি। দেখো, আমরা যখন বলছি আমাদের উদ্ভিদ কোষ প্রাচীর, হ্যাঁ, যখন আমরা বলছি উদ্ভিদ কোষ প্রাচীর, তখন তোমাকে এটা জানতে হবে যে উদ্ভিদ কোষ প্রাচীরের আহ, যে মূল উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। উদ্ভিদ কোষ প্রাচীরের মূল উপাদান কি? সেলুলোজ। উদ্ভিদ কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। আবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, উদ্ভিদ কোষ প্রাচীর গেল, এরপরে যদি আমি জিজ্ঞেস করি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তোমাকে যদি জিজ্ঞেস করি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তোমার উত্তর করতে হবে পেপটিডোগ্লাইকন। কি উত্তর করতে হবে? পেপটিডো গ্লাইকেন। কি উত্তর করতে হবে? পেপটিডো গ্লাইকেন। হ্যাঁ, কি উত্তর করতে হবে? পেপটিডো গ্লাইকেন। আচ্ছা, এরপরে যদি আমি তোমাকে স্যার এটা জিজ্ঞেস করি, ব্যাকটেরিয়া। হ্যাঁ এটা ব্যাকটেরিয়ার, এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, এরপরে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে আমাদের ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তোমাকে বলতে হবে যে ছত্রাকের কোষ প্রাচীরের কাইটিন। প্রধান উপাদান হচ্ছে কাইটিন। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কাইটিন। সো এই হচ্ছে আমাদের মূল বা প্রধান বিষয় যেটা আমরা স্যার এখানে, ব্যাকটেরিয়া পেপটিডো। গ্লাইকেন, পেপটিডো গ্লাইকেন। ওকে স্যার। ছত্রাকের কাইটিন। ওকে, তাহলে এটাই আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের এই প্রাথমিক প্রাচীরের পরে এখানে মাঝে মাঝে আরেকটা প্রাচীরের সৃষ্টি হয়, এবং সেটা দেখো সেটা কিন্তু প্রায় 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, তোমরা আসলে ছবিটা দেখলে বুঝতে পারবা যে আমাদের মধ্য পর্দাটা খুবই স্লাইম বা হচ্ছে খুবই মানে স্লাইট একটা লেয়ার, খুবই পাতলা একটা লেয়ার। বাট আমাদের প্রাথমিক প্রাচীরটা হচ্ছে 1 স্তর বিশিষ্ট। আর আমাদের এই যে গৌণ প্রাচীর, উনি প্রায় 3টা স্তর বিশিষ্ট। সো ওনার গায়ে কি কি থাকে? ওনার গায়ে আমাদের এই সেলুলোজ লিগনিন এর সাথে সাথে আমাদের পেকটিনও জমা হয়, অর্থাৎ সেলুলোজ লিগনিন
প্রোটিন, পেকটিন, ঠিক আছে। সো মূলত সেলুলোজ আর পেকটিন আর এই দুটো উপাদান হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীরের। এর গায়ে হচ্ছে লিগনিন নামক আমাদের মোম জাতীয় আবরণ পড়ে। কি জাতীয়? লিগনিন নামক মোম জাতীয় আবরণ পড়ে, যে কারণে হচ্ছে আমাদের গৌণ প্রাচীরটা এত মোটা হয় এবং হচ্ছে এত পিচ্ছিল হয়, ঠিক আছে। সো এটা গেল গৌণ প্রাচীরের কথা। তাহলে আমাদের কোষ প্রাচীরের টোটাল তিনটা স্তর আমরা দেখলাম। প্রথমে হচ্ছে মধ্যপর্দা, এটা প্রাথমিক মানে প্রথম স্তর। এরপরে হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা আমাদের দ্বিতীয় স্তর যেটা এক স্তর বিশিষ্ট। এবং সর্বশেষ আমাদের সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। মনে রাখবা সেকেন্ডারি শব্দের অর্থই হচ্ছে কি? সেকেন্ডারি শব্দের অর্থই হচ্ছে গৌণ। সেকেন্ডারি শব্দের অর্থই কি? গৌণ। ওকে। আচ্ছা, এরপর দেখো আমরা যদি জিজ্ঞেস করি যে সেলুলোজ এবং সরি, গৌণ প্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ এবং পেকটিনের সাথে সাথে লিগনিন নামক মোম জাতীয় আবরণ দ্বারা তৈরি, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? যে হ্যাঁ, আমাদের এটা হচ্ছে কোষ প্রাচীরের সম্পূর্ণ হলো। এবং দেখো, বৈশিষ্ট্যের কথা বলছিলাম যে আমাদের কোষ প্রাচীর হচ্ছে মৃত বা জড় বস্তু। কোষ প্রাচীর কি? মৃত বা জড় বস্তু। এবং উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হিসেবে আমরা এটাকে পাই, অর্থাৎ এটা প্রাণী কোষে কিন্তু অনুপস্থিত। অর্থাৎ আমাদের এই কোষ প্রাচীর কিন্তু কি? প্রাণী কোষে অনুপস্থিত। এরপরে ভিন্নতা তো আমরা দেখলাম ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকন। মনে রাখবা পেপটিডোগ্লাইকন হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দ্বারা তৈরি। তোমাকে যদি এটা প্রশ্নে পরীক্ষায় আসবে না যদিও, বাট মনে রাখবা যে পেপটিডোগ্লাইকন হচ্ছে পলিস্যাকারাইড, লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। ওকে। আচ্ছা, এরপর আসো কুব বা প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে প্রাচীরের ছিদ্র বা কূপ এবং আণুবীক্ষণিক নালী পাশের কোষের সাথে যোগাযোগ এবং পানি চলাচল নিয়ন্ত্রণ করে। ওই যে আমি বললাম না যে তোমাদের ওই ধরো তোমার বাসা আর হচ্ছে তোমার পাশের বাসার যে নেইবার আছে তাদের বাসার ঠিক এই বরাবর হচ্ছে দুইটা করে মানে একটা করে জানলা আছে। তো তোমরা যখন বাইরে খেলতে যেতে পারো না তখন কি করো? তখন হচ্ছে এই জানলা দিয়ে তোমরা হচ্ছে একজন আরেকজনের খবর নাও, ঠিক আছে, যে এই কেমন আছিস, তুই কেমন আছিস, তুই ভালো আছিস কিনা। সো এভাবেই আমাদের প্লাজমোডেজমাটাও কাইন্ড অফ এরকম, যে এটা হচ্ছে একটা আণুবীক্ষণিক নালী, অর্থাৎ সেটা বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে আমরা হচ্ছে কথা বলছি, ঠিক আছে। সো প্রাচীরের ছিদ্র এবং আণুবীক্ষণিক নালী, এই আণুবীক্ষণিক নালীটাকেই বলা হচ্ছে প্লাজমোডেজমাটা, ঠিক আছে। এবং এটার ফলে আমাদের কি হচ্ছে? পানি চলাচল এটার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতিরক্ষামূলক প্রাচীর হিসাবে আমরা কোষ প্রাচীর সম্পন্ন করলাম। ওকে। আচ্ছা, এখন আসো কোষের দ্বাররক্ষী বা জীবন ভিত্তি প্রোটোপ্লাজম এবং কোষঝিল্লি সম্পর্কে আমরা পড়ব। সবার প্রথমে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা বলছি আমাদের জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমকে কি বলছি বলো? প্রোটোপ্লাজমকে বলছি আমরা জীবনের ভৌত ভিত্তি। কি বলছি? প্রোটোপ্লাজমকে বলছি আমাদের জীবনের ভৌত ভিত্তি। কেন ভৌত ভিত্তি বলা হচ্ছে? কারণ এই প্রোটোপ্লাজমের মধ্যেই আমাদের গুরুত্বপূর্ণ তিনটা জিনিস থাকে। সবার প্রথমে থাকে হচ্ছে আমাদের কোষঝিল্লি। সবার প্রথমে কে থাকে? সবার প্রথমে থাকে হচ্ছে আমাদের কোষঝিল্লি। দ্বিতীয়তে আমাদের থাকে কে বলতো? দ্বিতীয়তে থাকে হচ্ছে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। অর্থাৎ আমাদের কোষের যে কেন্দ্রিকা বা কোষের যে মূল মাথা, বা হয় না যে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একজন থাকে যে হচ্ছে একটু মানে মাথা হিসাবে। সো নিউক্লিয়াস হচ্ছে ওরকমই একজন, যে হচ্ছে প্রধান। এবং তিন নম্বরে থাকে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, এবং এই সাইটোপ্লাজম মহাশয়ের মধ্যেই থাকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ আমরা যে অঙ্গাণুগুলোকে চিনি, ওই যে আমরা বলি না মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে প্লাস্টিড, এই তথ্যগুলো আমরা আসলে কার বেসিসে বলি? আমাদের এই সাইটোপ্লাজমে থাকা আমাদের সাইটোপ্লাজমিক অঙ্গাণুর ভিত্তিতে। দেখো প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় বস্তু। এবং এই তিনটা জিনিস অর্থাৎ কোষঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনজন মিলিয়ে কি? এই তিনজন মিলিয়েই হচ্ছে আমাদের এই ভদ্র মহাশয় অর্থাৎ আমাদের এই প্রোটোপ্লাজম সাহেব গঠিত। এবারে আমরা শুরু করব আমাদের কোষঝিল্লি বা প্লাজমালেমা দিয়ে, এবং এর মাধ্যমে আমরা আজকে মোটামুটি আমাদের অনেকগুলা পড়া আমাদের কমপ্লিট হবে। আগামীকালকে আমরা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর দিকে অগ্রসর হব। দেখো কি বলা হয়েছে? কোষঝিল্লি বা প্লাজমালেমা। প্রথমত মানতে হবে যে আমাদের কোষঝিল্লি বা প্লাজমালেমা হচ্ছে আমাদের লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি দুইটা স্তরের স্থিতিস্থাপক পর্দা। আমি আজ থেকে বা হচ্ছে আমি যতবার বা যতগুলো অঙ্গাণু তোমাকে পড়াবো বা যা কিছুই পড়ানো কেন, সেটার দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সেটার ভিন্ন নাম। কি মনে রাখতে হবে? সেইটার ভিন্ন নাম। হ্যাঁ, যেমন আমি যে বললাম না যে আমাদের এই প্রোটোপ্লাজমকে বলা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। সো এটা কিন্তু তার একটা বিশেষত্ব। সো এটা তুমি মনে রাখবা। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে এইটা কয় স্তর বিশিষ্ট। দ্বিতীয়ত কি মনে রাখতে হবে? এটা কয় স্তর বিশিষ্ট। যেমন আমি যখন বলছি কোষঝিল্লি, এটার ভিন্ন নাম কি? প্লাজমালেমা। সো তোমাকে মনে রাখতে হবে প্রথমত কি এটার ভিন্ন নাম প্লাজমালেমা। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে এটার কয়টা স্তর। সো দুই নম্বরের স্তর মনে রাখতে বলছি না? সো আমাদের যে প্লাজমালেমা বা কোষঝিল্লি, ওর স্তরও হচ্ছে কি? দুইটা। এবং আমাদের বেশিরভাগ অঙ্গাণু
দুই স্তর বিশিষ্ট, ঠিক আছে। এখন দেখো এখানে একটা কথা বলা আছে না, স্থিতিস্থাপক পর্দা। স্থিতিস্থাপক পর্দা কেন জানো? কারণ এইখানে আমাদের শুধুমাত্র যে ছোট ছোট জিনিসপত্র এখান থেকে ঢোকে এমন না, অনেক বড় বড় জিনিসও কি এখান থেকে ঢোকার জন্য সুযোগ রয়েছে। সো এই কারণে এটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক শব্দের অর্থ কে কে জানো? আমি একটু দেখতে চাই। স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি এই শব্দটার অর্থ কে কে জানো? কেউ জানো না? তোমরা কি ফিজিক্স পড়ো নাই? আচ্ছা, স্যার কিসের অর্থ? বললাম স্থিতিস্থাপক শব্দের অর্থ কি তোমরা জানো না? স্থিতিস্থাপক শব্দের অর্থ কি? ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। আচ্ছা, বোঝা গেছে যে তোমরা হচ্ছে এটার ব্যাপারে খুব একটা ভালো ধারণা রাখো না। আচ্ছা, সমস্যা নেই। দেখো, স্থিতিস্থাপক বা স্যার ইলাস্টিসিটি জানি। মানে হচ্ছে স্থিতিস্থাপক বা ইলাস্ট্রিসিটি মানে হচ্ছে এই যে ধরো আমাদের পাজামায় একটা রবার থাকে না, যে রবারটা কি করে আমাদের আমাদের মানে একটা নির্দিষ্ট সাইজে আমরা হচ্ছে সেটা বানাই, এরপরে আমরা যদি একটু মোটাও হই বা হচ্ছে একটু চিকনও হই, ওই রবারটা দেখবা যে রবারের মতো করে মানে স্বাভাবিকভাবে আমাদের মানে কোমরের সাথে লেগে যাচ্ছে, ইজি ভাবেই লেগে যাচ্ছে। কেন? কারণ ওই রবারটা স্থিতিস্থাপক। ওই রবারটাকে আমি যতই টানি না কেন বা সেটাকে যতই আমরা হচ্ছে বর্ধিত করি না কেন, সেটা তার নিজের মতো জায়গায় পুনরায় আবার ফিরে আসবে। তো এই কারণে আমরা যখন ওইটাকে মানে স্বাভাবিক অবস্থায় থাকে, প্যান্টটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন দেখবা হচ্ছে প্যান্টটা কিভাবে আছে, ধরো এতটুকু অবস্থায় আছে। বাট যখন আমরা ওটাকে পরি তখন দেখবা কি সেটা অনেকটা বড় হয়ে গেছে বা অনেকটা এক্সটেন্ড হয়েছে। কেন এক্সটেন্ড হয়েছে? কারণ তার মধ্যে একটা বিশেষ ধর্ম নিহিত আছে, সেই ধর্মটাকেই বলা হয় স্থিতিস্থাপক ধর্ম বা ইলাস্টিক ধর্ম। ঠিক আছে, তাহলে প্লাজমা লেমা বা কোষ্ঠিলির একটা বিশেষত্ব কি? যে তার মধ্যে বড় বড় অনেক কণা ঢোকার সুযোগ রয়েছে বা সে মানে ওই রকম ইলাস্টিসিটি প্রদর্শন করে। এবং এর মধ্যে অনেক ধরনের মাইক্রোভিলাই আছে। মাইক্রোভিলাই মানে কি? যে কোষঝিল্লির ভেতরের দিকের যে ভাঁজ সমূহ, ঠিক আছে, এই যে একটা তুমি মানে আঙুলের মতো ভাঁজ দেখতে পাচ্ছ না, ধরো তোমার এটা কি বৃদ্ধাঙ্গুলির মতো, ঠিক না? তো এই বৃদ্ধাঙ্গুলির মতো ভাঁজটাকে আমরা কি বলি বলতো? মাইক্রোভিলাই। তুমি বলতে পারো যে ভাই মাইক্রো কথাটা কেন আসছে? ওই যে ক্ষুদ্র, আর ভিলাই মানেই হচ্ছে কি অভিক্ষেপ। ভিলাই মানে কি? অভিক্ষেপ। সো এটার কারণে বলা হচ্ছে। সো কোষঝিল্লির ভেতরের দিকের যে ভাঁজসমূহ আছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোভিলাই। আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা হিসেবে কাজ করে। অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, কোষগুলোকে আলাদা রাখে। এখন আমার ছোট ভাইয়া এবং আপুরা কিন্তু ইতিমধ্যে আমার এই বৈষম্যভেদ্য পর্দা মানে কি সেটাও পড়েছে, আবার অভিস্রবণের মাধ্যমে যে পানি এবং খনিজ লবণ চলাচল সেই সম্পর্কেও কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায় না যেন পঞ্চম অধ্যায় পড়ে ফেলছি। তো এটা নিয়ে আসলে কনফিউশন থাকার কোনোই সুযোগ নাই। তাহলে অভিস্রবণ মনে আছে নিশ্চয়ই, সেটার মাধ্যমে কি পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং কোষগুলোকে কি করে? আলাদা রাখে। এবং এর মাধ্যমে আমাদের কোষঝিল্লি বা প্লাজমা লেমার বলা যেতে পারে সম্পন্ন হয়। এবং আগামীকালকে, অর্থাৎ আগামীকাল যখন আমাদের ক্লাস হবে তখন আমরা হচ্ছে আমাদের এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অর্থাৎ অভ্যন্তরীণ যে কাঠামো সেই কাঠামো পড়বো, যেখানে আমরা দেখব দুই ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। একটা অংশ হচ্ছে ঝিল্লিযুক্ত আর একটা হচ্ছে অংশ হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন। সো ঝিল্লিযুক্ত অঙ্গাণুর মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম, ঠিক আছে। এবং এটাতে এই যে ঝিল্লি বা আমাদের হচ্ছে এটার আবরণ, সেটা আবার কয় স্তর বিশিষ্ট সেটাও কিন্তু সেখান থেকে আমরা অবশ্যই অবশ্যই পড়বো। এবং এরপরে হচ্ছে আমরা এখান থেকে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে দেখবো যে এদের কোনো আসলে স্তর নাই, ঠিক আছে, যেমন হচ্ছে কোষ কঙ্কাল, রাইবোসোম, সেন্ট্রোজোম। ওকে। এবং আরেকটা জিনিস মনে রাখবো যে এই সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য। এই সেন্ট্রোজোম শুধুমাত্র কোন কোষের বৈশিষ্ট্য? প্রাণী কোষের বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রাণী কোষের বৈশিষ্ট্য। আর আমাদের এই যে প্লাস্টিড, এই প্লাস্টিড কিন্তু আবার হচ্ছে আমাদের কার বৈশিষ্ট্য? শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে লাইভ কুইজের মতো করে নেই, ধরো লাইভ কুইজে বলতে কি যে আমি আমার এখানে হচ্ছে তোমাদের জন্য এমসিকিউর সাজানো থাকবে, ঠিক আছে, এমসিকিউর সাজানো থাকবে এবং সেখান থেকে আমি তোমাদেরকে প্রশ্নটা তোমাদের সামনে আসবে, তোমরা দ্রুত হচ্ছে সেটা তোমাদের খাতায় লিখে ফেলবে অথবা হচ্ছে আমার সাথে উত্তর করবে, ঠিক আছে। সো এটাতে কি হবে, তুমি হচ্ছে ওই যে পরীক্ষারও একটা ভাইব পাবে এবং একই সাথে তুমি হচ্ছে তোমার মস্তিষ্ক কতটা ফাস্ট সেটাও তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে। এটা কেমন হয় একটু জানিও আমাকে, ঠিক আছে? জি স্যার। স্যার, বলো। স্যার আজকে যেতটুকু করাইছেন ওইতটুকু ওইতটুকু পর্যন্ত আমাদের
10 তারিখে তো জীববিজ্ঞান 40 মার্কসের পরীক্ষা, ওখানে দাগাই দিছে, তো ওখান থেকে কিরকমের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে একটু দিলে ভালো হইতো, প্রিপারেশন নিতে এটা পারতাম। এটা আজকে আজকে বলা যাবে না, কারণ আজকে তো আমরা ইনিশিয়াল পর্যায়ে, তো আগামীকালকে এটা আমি তোমাকে বলতে পারবো যে এই আহ, জি স্যার, আগামী, আজকে না দিলে সমস্যা নেই, 10 তারিখের আগে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, 10 তারিখের আগে তো আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা আজকের মতো বিদায় নেই, আগামীকালকে আবার আমরা যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা কি থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।